বিবিসি বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বাংলাদেশে করোনা ভাইরাস রেড জোনের বাসিন্দাদের অফিস করা লাগবে না। ওষুধ, খাবার এলাকায় পৌঁছে দেওয়া হবে। ওখানে একটি সাধারণ ছুটি থাকবে, যাতে করে মানুষের অফিসে যাওয়া প্রয়োজন না হয়। মানুষগুলো যাতে ঘরে থাকে সেই জন্য আপনার আমাদের পরিবহনে করে, বিশেষ করে ভ্যানে শাকসবজি প্লাস অন্যান্য খাবার দাবার সেটা ওখানে পাঠানোর ব্যবস্থা থাকবে। সংক্রমণের ভয়, চিকিৎসা না পাওয়ার উদ্বেগ দিনে দিনে বাড়ছে বাংলাদেশে। কিভাবে এই চাপ সামলাচ্ছেন মানুষজন? দিল্লিতে ভাইরাসের সংক্রমণ সামাল দিতে এখন শত শত রেলের কামরায় হাসপাতাল। আর নেপালের সাথে সীমান্ত বিরোধ কতটা চাপ তৈরি করেছে ভারতের জন্য, বিশ্লেষণ শুনবেন। এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। রেডিওর পাশাপাশি অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.bbcbangla.com। আজকের প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি, শাকিল আনোয়ার। বাংলাদেশে সোমবার থেকে করোনা ভাইরাস রেড জোন হিসাবে চিহ্নিত এলাকার মানুষজন সাধারণ ছুটি ভোগ করবেন। তাদের অফিস আদালতে যাওয়া লাগবে না। এলাকার মানুষজনকে যেন বাইরে যেতে না হয় তার জন্য সরকারি ব্যবস্থাপনায় লকডাউনে থাকা এলাকাগুলোতে খাবার, ওষুধ পৌঁছানোর ব্যবস্থা করা হবে। এলাকা ভিত্তিক লকডাউন কিভাবে কার্যকর করা হবে সে ব্যাপারে আজ জারি করা একটি সরকারি প্রজ্ঞাপনে এমন আরও ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই ঢাকার একটি এলাকা সহ দেশের 3টি জায়গাকে রেড জোন হিসাবে চিহ্নিত করে গত কয়েকদিন ধরে পরীক্ষামূলকভাবে লকডাউন কার্যকর করা হচ্ছে। আরও জানাচ্ছেন ঢাকা থেকে সাইয়েদা আক্তার। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে এখন পর্যন্ত ঢাকার রাজাবাজার, কক্সবাজার এবং ফেনী এই 3টি জায়গায় পরীক্ষামূলকভাবে লকডাউন চলছে। যদিও সরকারি ভাষায় একে লকডাউন না বলে বলা হচ্ছে অবরুদ্ধকরণ। এর মধ্যে ফেনীতে আজ চলছে লকডাউনের 4র্থ দিন। ফেনী জেলায় রোববার পর্যন্ত 410 জন কোভিড-19 রোগী শনাক্ত হয়েছেন। কিন্তু লকডাউনের আওতায় পড়া ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা আফসারি বেগম বলছিলেন, তাদের এলাকায় লোকজন লকডাউন সেভাবে মানছে না। এমনি তো দেখতেছি আপনার সকাল থেকে 12টা পর্যন্ত দোকানপাট খোলা থাকে, এরপরে বন্ধ। এলাকার লোক তো চলাচল করে, ও বাইরে থেকে কেউ আসা যায় না আর কি। আপনারা কি এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতে পারেন? হ্যাঁ, এরকম তো যাচ্ছে সবাই। আমাদের বাড়ি থেকে 2-3 বাড়ি পর আগের বাড়ি একজনের হয়েছে এখন পর্যন্ত। আর এখান দিয়ে এলাকা দিয়ে আশেপাশে যত বাড়িটা গেছে এখান দিয়ে তো আর কারণ নাই, সবাই এমনি সুস্থ আছে, ভালো আছে। মানুষজন কাজকর্ম ফেরেছেন না, ওনারা বলতেছে আমরা যদি ঘরে থাকি তো খাবো কোত্থেকে। লোকজনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ রোধের জন্যই বাংলাদেশ সরকার মার্চের 26 তারিখ থেকে টানা 66 দিন পুরো দেশে সাধারণ ছুটি নামে কার্যত লকডাউন দিয়েছিল। কিন্তু 30শে মের পর সেই ছুটি আর বাড়ানো হয়নি। এখন সরকার বলছে পুরো দেশকে লকডাউন না করে সংক্রমণের হার বিবেচনা করে জোন ভিত্তিক লকডাউন দেয়া হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিবিসিকে বলছিলেন, যেসব এলাকায় প্রতি 1 লাখ মানুষের মধ্যে 60 জন মানুষ কোভিড-19 রোগে আক্রান্ত হয়েছেন সেগুলোকে রেড জোন হিসেবে ঘোষণা করে লকডাউনের আওতায় আনা হবে। সেখানে আমরা আসলে ওই জায়গাটাকে আমরা চারিপাশ থেকে ঘিরে নিয়ে, কনফাইন করে নিয়ে, সেখানে যাতে করে মানুষজন নিজ নিজ বাড়িতে থাকে, মুভমেন্ট না করে সেরকম একটি ব্যবস্থা, এবং ওখানে যাতে করে মানুষ ঘরে থাকতে পারে সেটার জন্য ওই এলাকাকে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, এবং ওখানে একটি সাধারণ ছুটি থাকবে, যাতে করে মানুষের অফিসে যাওয়া প্রয়োজন না হয়। এবং সেক্ষেত্রে মানুষগুলো যাতে ঘরে থাকে সেই জন্য আপনার ওখানে খাবারের যে ব্যবস্থা আমাদের পরিবহনে করে, বিশেষ করে ভ্যানে শাকসবজি প্লাস অন্যান্য খাবার দাবার সেটা ওখানে পাঠানোর ব্যবস্থা থাকবে। প্রতিমন্ত্রী মিস্টার হোসেন বলেছেন, লকডাউন করা এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর মোবাইল অ্যাপস ব্যবহার করে বাসিন্দাদের গতিবিধি নজরদারি করা হবে, যাতে প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন কিনা তা নজরদারি করা যায়।
ইতিমধ্যে ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু বাংলাদেশে পরীক্ষামূলকভাবে এই মুহূর্তে যে 3টি জায়গায় লকডাউন চলছে, সেখানে লকডাউন বাস্তবায়ন করতে কর্তৃপক্ষকে বেশ বেগ পেতে হচ্ছে, বলছিলেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। অনেকে হয়তো নিজের মধ্যে করোনা পজিটিভ আছে, তিনি সেটা স্বীকার করতে চাচ্ছেন না। অনেক ক্ষেত্রে আছে অনেকেই সচেতনতা সেক্ষেত্রে তার কম আছে। ওরপর ট্রিটমেন্টটা অনেক সময় অনেকে পান না, ওদের নিয়ে অনেকে অভিযোগ করেন আমাদেরকে। আর কিছু কিছু লোক আছেন তারা যে কোনো একটা অজুহাতে বাইরে চলে আসেন, আবার বাইরে থেকে ভিতরে যান। এই বারবার আসা যাওয়ার ক্ষেত্রে অনেকটা সমস্যা হয়ে যায়। এখানে আমাদের পুলিশি টহল ঠিক আছে এবং আমাদের ম্যাজিস্ট্রেট যাচ্ছে। আর বিশেষ করে লোকজন যাতে ব্যাপকভাবে মিলিত না হতে পারে সেজন্য আমরা বাজারগুলোকে নিয়ন্ত্রণ নিয়েছি। অনেক বাজারগুলো বলেছি এটা সময় নির্ধারণ করেছি, বেশি তারা সময়ের পর খুলতে পারবেন না। আর একটা হলো যে সপ্তাহে আমরা বিভিন্ন জায়গায় সাপ্তাহিক বাজারগুলোকে নিয়ন্ত্রণ করে দিয়েছি যাতে সেটা তারা না বেরোয়। ফেনী জেলার 8টি এলাকাকে চিহ্নিত করা হয়েছে রেড জোন হিসেবে। এর মধ্যে ফেনী উপজেলার ডাক্তারপাড়া, রামপুর, শান্তি কোম্পানি রোড এবং দাগনভূঞা উপজেলার 3টি ইউনিয়ন এবং ছাগলনাইয়া পৌরসভাকে লকডাউন করা হয়েছে। সাইয়েদ আক্তার। বাংলাদেশে আজ করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে 3000-এরও বেশি, মারা গেছেন 32 জন। মার্চ মাসে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর যে পরিস্থিতি যেমনটা ছিল তা গত 3 মাসে অনেকটাই বদলে গেছে। এখন আর করোনা ভাইরাস দূরের কোনো এলাকার খবর নয়। মানুষজন এখন দেখছেন তার আত্মীয় পরিজন, বন্ধু, সহকর্মী, প্রতিবেশীরাও আক্রান্ত হচ্ছেন, মারাও যাচ্ছেন। তাই উদ্বেগ দিনে দিনে বাড়ছে। চিকিৎসা ব্যবস্থার বেহাল অবস্থা নিয়ে নানা খবরে মানসিক চাপ আরও বাড়ছে। কিভাবে এই ভীতি, মানসিক চাপ সামাল দিচ্ছেন তারা, জানার চেষ্টা করেছেন শাহনাজ পারভীন। ইদানিং প্রতিনিয়তই কানে আসছে পরিচিত অথবা কাছের কারোর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা। ঢাকার মিরপুরের বাসিন্দা সুমাইয়া বিনতে মাসুদ কয়েকদিনের ব্যবধানে জেনেছেন তার ফুপার পরিবারের সবাই করোনা ভাইরাসে আক্রান্ত। ফুপাকে শ্বাস প্রশ্বাসের যন্ত্রের সাহায্য দিতে হচ্ছে। তিনি বলছেন ইদানিং তার মধ্যে এক ধরনের মৃত্যু ভয় কাজ করে। আমার ফুপার কথাটাই বলি, সে কিন্তু একদম সুস্থ মানুষ, ভালো ছিল, সে জ্বর হচ্ছিল এবং একদিন পরেই তাকে আসলে ভেন্টিলেটরে দিয়ে দিতে হচ্ছে। তো এই জায়গাটাই আসলে আমাকে খুব হিট করে। আজকে আমি কাজ করছি, ভালো আছি, হয়তো 2 দিন পর আমি থাকবো না। খুব আনসার্টেন না সবার মধ্যে, মৃত্যু খুব সত্যি। আমার হাজবেন্ডকেও কিন্তু বলি যে যদি এমন কিছু হয়, নেগেটিভ কিছু, যে এই জিনিসটা করে রেখো বা আমার ছেলের জন্য এটা করো। মানে মৃত্যু চিন্তা দিনের মধ্যে অনেকবার করছি, যেটা আমরা একবারও করতাম না। সুমাইয়া বিনতে মাসুদ খবর দেখা বন্ধ করে দিয়েছেন। ঢাকার মুগদার বাসিন্দা উম্মে আফতাব তন্নি কয়েকদিন আগে জেনেছেন তার স্বামীর এক বন্ধু করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি হঠাৎ করে আগের থেকে অনেক বেশি ধর্মভীরু হয়ে উঠেছেন। আমি যেটা সত্যি, আমি তো মুসলমান, আমি আগে নামাজ যদি 2 ওয়াক্ত গ্যাপও যাইতো, এখন আর সেটা যায় না। আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তিলাওয়াত করি, আল্লাহর কাছে সাহায্য চাই, এর বেশ কিছু না। বলি আল্লাহ তুমি যে আমাদের যত অপরাধ, আমরা তোমার বান্দা যারা, সে যেই ধর্মের হোক, আমাদেরকে আর একটা নতুন করে শুদ্ধ হওয়ার একটা সুযোগ দাও। সবাইকে আক্রান্ত আর করোনা যতটুকুই হইলো ক্ষমা করে আমাদেরকে এবারের মতো রেহাই দাও। চারপাশে করোনা ভাইরাসের বৃত্ত যেন ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে। এখন আর করোনা ভাইরাস শুধু টেলিভিশনের খবর নয়, দূরের কোনো দেশ, অঞ্চল, রাস্তা বা এলাকার বিষয় নয়। এই ভাইরাস এখন নানাভাবে ব্যক্তিগত অভিজ্ঞতার অংশ। মানুষ জেনেছে যে এই ভাইরাসের কোনো ঔষধ নেই, এর কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। মানুষ এখন জানে যে করোনা ভাইরাসের কাছে শক্তিশালী ও উন্নয়নশীল দেশ, ধনী বা দরিদ্রের কোনো পার্থক্য নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক জুবাইদা নাসরিন বলছেন অনেকেই যেন করোনা ভাইরাসের সাথে বসবাস করার বিষয়টি মেনে নিয়ে নিজেকে সমর্পণ করছেন। যে দূরে ছিল করোনা, আমরা বলছি তারা আর আমরা, হ্যাঁ, এই তারা নাই হয়ে এখন কিন্তু সব আমরা হয়ে গেছে। এটা একটা পরিবর্তন। সেটা থেকে কিন্তু বোঝা যায় যে আগে ফিয়ার থেকে এখন ফবিয়া আর এখন বাস্তবতা। বাংলাদেশের যে বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা যে ভেঙে পড়া দুর্দশা আমাদের চোখের সামনে করোনা উন্মোচন করেছে, সেক্ষেত্রে কিন্তু মানুষের এক ধরনের হাহাকার তৈরি হয়েছে যে এখানে যাদের টাকা আছে তারাই বেঁচে থাকতে পারছে না, সেখানে আমি কেন বেঁচে থাকবো? তাহলে বলা হচ্ছে যে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি রক্ষা করবেন। এই যে নানা রকম ভাবে নিজেকে সঁপে দেয়া, বিভিন্ন ভাবে সমাজের কাঠামোর প্রতিষ্ঠানের কাছে, আপাতত ভাবে যে আশ্রয়ের কাছে মানুষ একে সঁপে দিয়েছে।
বাংলাদেশে অর্থের বিনিময়ে প্রভাবশালী ব্যবসায়ীরও প্রাণ রক্ষা হচ্ছে না। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। মন্ত্রী সচিব থেকে শুরু করে সমাজের সকল স্তরের সবাই সমানভাবে আক্রান্ত। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডাক্তার ইশরাত শারমিন বলছেন, কী কারণে মানুষের মধ্যে মৃত্যু ভয়, ধর্মভীরুতা বৃদ্ধি পায়? কেন মানুষ নিয়তির কাছে নিজেকে সমর্পণ করে? যখন মানুষ ফিল করে যে আর কোনো উপায় নাই বা আর কোনো পথ নাই, আর মানে তার সে সম্পূর্ণ হেল্পলেস ফিল করে, যে সে পুরোপুরি সারেন্ডার করে ফেলে, গিভ আপ করে, একমাত্র সৃষ্টিকর্তাই আছেন যিনি হয়তো আমাকে এই বিপদটা থেকে উদ্ধার করতে পারবেন। এই আতঙ্ক বা এই ভয়টা একজন মানুষের মধ্যে অসম্ভব হতাশা, প্রচন্ড কষ্ট, প্রচন্ড ভয়, আতঙ্ক, অসহায়ত্ব কাজ করছে। খাপ খাওয়ানোর একটা উপায় হচ্ছে মেনে নেওয়া বা সারেন্ডার করে দেওয়া, ওকে ঠিক আছে। এবং আমরা বলি যে অ্যাকসেপ্টেন্স বাড়ালেও কি যে মেন্টাল এক ধরনের যে এংজাইটি বা টেনশন থাকে, সেটা থেকে ব্যক্তি খানিকটা রিলিফ পায়। তিনি বলছেন, করোনা ভাইরাসের কাছে যে অসহায়ত্ব মানুষের তৈরি হয়েছে, সাহায্যের সুযোগ যেভাবে সংকুচিত হয়ে গেছে, সেজন্য মানুষ বেপরোয়াও হয়ে উঠতে পারে। শাহনাজ পারভীন। ভারতের রাজধানী দিল্লিতে করোনা ভাইরাসের সংক্রমণ এত দ্রুত গতিতে বাড়ছে যে জরুরি ভিত্তিতে 500 রেলের কামরাকে মেকশিফট হাসপাতালে পরিণত করা হয়েছে। দিল্লি সরকার জানিয়েছে যে জুলাই মাসের মধ্যে শহরে করোনা পজিটিভ রোগীর সংখ্যা প্রায় 5.5 লাখে পৌঁছতে পারে। এ বিষয়ে শুনবেন কিছুক্ষণ পর। তার আগে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পুলক গুপ্তের কাছে। নিউজিল্যান্ডের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ ব্ল্যাক লাইভস ম্যাটার বা কালোদের জীবনেরও দাম আছে আন্দোলনের সমর্থনে মিছিল করেছে। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গরা যে বর্ণবৈষম্যের শিকার হয় তার বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন তারা। তবে একই সঙ্গে নিউজিল্যান্ডের আদিবাসী মাওরি সম্প্রদায়ের মানুষ যে বৈষম্যের শিকার হন সেটিরও প্রতিবাদ জানান তারা। নিউজিল্যান্ডে মাওরি আদিবাসীরা মোট জনসংখ্যার 20%-ও কম, কিন্তু দেশটির কারাবন্দী মানুষের অর্ধেকই হচ্ছে মাওরি। যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে এক সন্দেহভাজন কৃষ্ণাঙ্গকে পালানোর সময় গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে যে শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের বিরুদ্ধে। তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই হত্যার বিরুদ্ধে গতকালও রাতভর বিক্ষোভ হয় সেখানে। এই ঘটনায় জড়িত অন্য এক পুলিশ অফিসারকে ছুটিতে পাঠানো হয়েছে। রিচার্ড ব্রুকসকে যে রেস্টুরেন্টের কাছে হত্যা করা হয়, বিক্ষুব্ধ জনতা সেটিতে আগুন ধরিয়ে দেয় এবং একটি বড় সড়ক অবরোধ করে। বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান স্বীকার করেছেন যে চীন এখন এক অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হওয়ায় বেসরকারি খাতের ব্যবসা বাণিজ্যের সরকারি ভর্তুকি বিষয়ক নিয়মনীতি এখন বদলানো দরকার। যেসব সংস্থা চীনকে বাড়তি সুবিধা দেয় বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, বিশ্ব বাণিজ্য সংস্থা তার একটি। সংস্থার প্রধান রবার্টো আজেভেডো বিবিসিকে বলেন যে আজকের চীনে যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থা 1995 সালে বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা শুরুর সময় তার অস্তিত্ব ছিল না। লিবিয়ায় গৃহযুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য তুরস্ক ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা আজ ইস্তাম্বুলে বৈঠক করতে যাচ্ছেন। লিবিয়ার সংঘাতে আঙ্কারা ও মস্কো দুটি প্রতিদ্বন্দ্বী গ্রুপকে সমর্থন করছে। এই লড়াইয়ে হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন। তুরস্ক ত্রিপলি ভিত্তিক সরকারের সমর্থক, আর অন্যদিকে রাশিয়া জেনারেল খলিফা হাফতারের বাহিনীকে সমর্থন করছে। এই বাহিনী সম্প্রতি বেশ কয়েকটি যুদ্ধে পরাজিত হয়েছে। ভেনেজুয়েলার সরকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে আটক তার এক প্রভাবশালী ব্যবসায়ীর মুক্তি দাবি করেছে। যুক্তরাষ্ট্র এই ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে। অ্যালেক্স সাব ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠজন। ভেনেজুয়েলা বলছে যে করোনা ভাইরাস মহামারীতে দেশের জন্য খাদ্য ও ওষুধ কেনার জন্য তিনি কেপ ভার্দে গিয়েছিলেন। ভারতের পুলিশ বলছে সে দেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে তার মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। 34 বছর বয়সী এই অভিনেতা মানসিক অবসাদে ভুগছিলেন। মিস্টার রাজপুতের সাবেক ম্যানেজার দিশা সৈলানকেও কিছুদিন আগে মৃত অবস্থায় পাওয়া যায়। নেপালের সংসদ গতকাল সর্বসম্মতভাবে সরকার প্রণীত নতুন একটি মানচিত্র অনুমোদন করেছে, যেখানে তিব্বত সীমান্তের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকাকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছে, যেটি ভারত নিয়ন্ত্রণ করে। নেপালের এই পদক্ষেপ ভারতের জন্য কতটা উদ্বেগের সে সম্পর্কে একটি সাক্ষাৎকার শুনবেন কিছুক্ষণ পর। তার আগে
দিল্লির খবর। ভারতের রাজধানী দিল্লিতে করোনা ভাইরাসের সংক্রমণ এত দ্রুত গতিতে বাড়ছে যে জরুরি ভিত্তিতে 500 রেলের কামরাকে অস্থায়ী হাসপাতালে পরিণত করা হচ্ছে। দিল্লি সরকার ইতিমধ্যে জানিয়েছে যে জুলাই মাসের মধ্যে শহরে করোনা পজিটিভ রোগীর সংখ্যা প্রায় 5.5 লাখে পৌঁছতে পারে। আর সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দিল্লির এখন নাভিশ্বাস উঠছে। পুরো দিল্লি জুড়ে করোনা রোগীরা এখনই হাসপাতালে বেড পাচ্ছেন না। আর ওদিকে হঠাৎ করে টেস্টিং কমিয়ে দেওয়া এবং সার্বিক ব্যবস্থাপনার জন্য সুপ্রিম কোর্টও দিল্লি সরকারের কড়া সমালোচনা করছে। আরও জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। ভারতের করোনা ক্যাপিটাল হিসেবে এতদিন বর্ণনা করা হচ্ছিল মুম্বাইকে, কিন্তু সেই তকমা অচিরেই দিল্লির কপালে জুটবে বলে এখন মনে করা হচ্ছে। দিল্লির সরকারি হাসপাতালগুলোর বাইরে এখন একটা বেডের জন্য অসহায়ভাবে ছোটাছুটি করছেন করোনা রোগীদের আত্মীয় পরিজনরা। 10 दिन से बुखार बहुत तगड़ा है और खांसी भी है, ज्यादा आ रही है। अम्बेडकर में गए थे तो वहाँ पर पैरासिटामॉल दे दिए, तो संडे को हम गए थे। দিল্লির এলএনজিপি হাসপাতালের বাইরে এক রোগীর ছেলে বলছিলেন 4 দিন ধরে তার বাবা জ্বর আর কাশিতে ভুগছিলেন। নানা হাসপাতালে দৌড়দৌড়ি করার পর অবশেষে করোনা টেস্ট করাতে পারলেও বলা হয় 5 দিন পর রেজাল্ট মিলবে। এর মধ্যে তার শরীর আরো খারাপ হয়, কিন্তু আরএমএল থেকে সফদরজং কিংবা এইমস কোনো হাসপাতালেই তার বেড জোটেনি। इमरजेंसी वाले बोला बेड नहीं खाली है, एम्स में गए, एम्स वाला बोला बेड नहीं खाली है। एडमिशन में दिक्कत तो थी, लेकिन हमने कई जगह सिफारिशें की हैं और कई जगह से फोन किए हैं, तब यहाँ एडमिट हो पाए। কেউ আবার বলছেন একে ওকে দিয়ে তদবির আর ফোন করিয়ে অনেক কষ্টে রোগীকে ভর্তি করাতে পেরেছেন। আর এই হাল শুধু সাধারণ মানুষের নয়, সাবেক এমপি কিংবা টেলিভিশন তারকাদেরও। सर मेरी मम्मी जो है उनकी उम्र 59 इयर्स है और वो दिल्ली में है मेरे फादर के साथ में। उनकी आज की जो रिपोर्ट आई है वो पॉजिटिव आई है कोरोना की। বিভিন্ন সিরিয়ালের পরিচিত মুখ দীপিকা সিং গোয়েল যেমন গতকালই দিল্লির মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ভিডিও বার্তা পোস্ট করে জানিয়েছেন তার প্রৌঢ়া মা করোনা পজিটিভ শনাক্ত হলেও কোথাও চিকিৎসা পাচ্ছেন না, তাকে বাঁচান। রাজ্যসভার সাবেক সদস্য শাহিদ সিদ্দিকীও টুইটারে জানিয়েছেন দিল্লিতে কোথাও ভর্তি করাতে না পেরে তিনি তার এক নিকটাত্মীয়কে হারিয়েছেন। দিল্লির আম আদমি পার্টি সরকার বলছে এই মেডিকেল ইমার্জেন্সিতে বেসরকারি হাসপাতালগুলোর সাহায্য পাওয়া যাচ্ছে না বলেই পরিস্থিতি নাকি এতটা খারাপ। Not just the fact that they are denying beds, but if you push them further, then they ask you for a certain amount of money. They say that if you deposit 4 lakh rupees, 5 lakh rupees, then miraculously a bed becomes available. দলের হাই প্রোফাইল এমএলএ আতিশি মার্লেনার কথায় প্রাইভেট হাসপাতালগুলো মুখের ওপর বলে দিচ্ছে তাদের নাকি বেড নেই, কিন্তু একটু জোর করলেই বলছে 4-5 লাখ টাকা দিলেই বেডের ব্যবস্থা হয়ে যাবে। সেই জন্যই আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি, কারণ এই বিপদে তারা তাদের বেড নিয়ে কালোবাজারি করতে পারে না। At this point of time, private hospitals cannot be allowed to black market their beds. দিল্লিতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের অভাবকে অনেকেই এই শোচনীয় পরিস্থিতির জন্য দায়ী করছেন। তবে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দিল্লি সরকারের মুখোমুখি বৈঠকের পর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন। অমিত শাহ জানিয়েছেন কেন্দ্র 500 রেলের কামরা দিয়ে দিল্লিতে বাড়তি 8000 বেডের ব্যবস্থা করবে। দুদিনের মধ্যে দ্বিগুণ করা হবে কোভিড টেস্টিং এর সংখ্যাও। কিন্তু দিল্লি সরকারের হিসেব মতো সত্যিই যদি আর 1.5 মাসের মধ্যে শহরের 5.5 লাখ কেস হয়, সেই পরিস্থিতি কি আদৌ সামলানো যাবে? I personally think that this may not be totally true, but having said that, I also agree that we need to make all preparations if the numbers increase, and therefore দেশের প্রিমিয়ার মেডিকেল ইনস্টিটিউট এইমস এর অধিকর্তা রণদীপ গুলেরিয়া যদিও ব্যক্তিগতভাবে মনে করেন সংখ্যাটা ওই জায়গায় পৌঁছবে না, তারপরও এর জন্য সব রকম প্রস্তুতি নিয়ে রাখতে হবে বলেই তার বিশ্বাস। সেই অনুযায়ী স্বাস্থ্য অবকাঠামো, ডাক্তার নার্সের ব্যবস্থা করা ও উপযুক্ত পরিকল্পনার উপরেই জোর দিচ্ছেন তিনি। কিন্তু এই মুহূর্তে দিল্লির যা নাজেহাল দশা, তাতে রাজধানীর বাসিন্দারা প্রশাসনের উপর কোনো ভরসাই রাখতে পারছেন না। শুভজ্যোতি ঘোষ। চীনের সাথে লাদাখ সীমান্তে শুরু হওয়া দ্বন্দ্ব সামলাতে যখন ভারত ব্যতিব্যস্ত, তারই মধ্যে তাদের আরেক প্রতিবেশী নেপালের সাথে বহু পুরনো একটি সীমান্ত বিরোধ মাথাচাড়া দিয়েছে। নেপালের সংসদের নিম্নকক্ষ গতকাল সর্বসম্মতভাবে সরকার প্রণীত নতুন একটি মানচিত্র অনুমোদন করেছে, যেখানে চীনের তিব্বত সীমান্তের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকাকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছে, যেটি ভারত তাদের এলাকা হিসেবে মনে করে এবং নিয়ন্ত্রণ করে। ভারত গত বছর একটি সড়ক তৈরি করেছে, যেটি তাদের উত্তরাখণ্ড রাজ্যের সাথে তিব্বত সীমান্তে লিপুলেখ নামে একটি এলাকাকে যুক্ত করেছে। ওই সড়কের কিছুটা অংশ বিতর্কিত এই এলাকার মধ্যে দিয়ে গেছে বলে নেপাল ক্ষিপ্ত।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারত নেপালের নতুন এই মানচিত্রকে প্রত্যাখ্যান করেছে। দিল্লির বক্তব্য, নেপাল একতরফাভাবে এটি করেছে, যা গ্রহণযোগ্য নয়। নেপালের এই পদক্ষেপ ভারতের জন্য কতটা উদ্বেগের জিজ্ঞেস করেছিলাম ভারতের সাবেক কূটনীতিক দেব মুখার্জিকে, যিনি 2000 সাল থেকে 2 বছর নেপালে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। দেখুন, উদ্বেগের ব্যাপার, নেপালে এখন যে যারা ক্ষমতায় আছেন তারা এটাকে একটা মানে জাতীয়তাবাদের প্রতীক হিসেবে তুলে ধরেছেন, এবং ওরা যে রাস্তা নিয়েছেন সেখান থেকে তারপরে নেগোসিয়েশন করা আপাত দৃষ্টিতে মনে হয় কঠিন হয়ে যাবে। এখন ব্যাকগ্রাউন্ডে দুটি কথা আমি যতদূর জানি আমি বলি আপনাকে। নেপালের বক্তব্য যে কোম্পানির সঙ্গে তখনকার ওদের রাজার যে চুক্তি হয় সেই অনুযায়ী কালী নদীর পূর্ব দিকটা নেপালি পশ্চিম ভারতে। এখন কালী নদীর উৎস কোথায় সেটা নিয়ে বিতর্ক আছে। ভারতের বক্তব্য কালী নদীর যেখান থেকে উৎপত্তি অর্থাৎ কালাপানি, সেটা যদি ধরে নেওয়া হয় তাহলে পুরো এলাকাটা ভারতীয়। এটা তো ম্যাপের ব্যাপার, কিন্তু আমি অ্যাকচুয়ালি ওই এলাকাতে 4 বার গেছি, কৈলাস মানস সরোবরের রাস্তায়। কাজে আমার একটু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এই ব্যাপারে, কিছু পড়াশুনো করেছি এখানে। 19শ শতাব্দীতে যদি আমরা তখনকার যারা ওই এলাকায় গেছেন এবং লিখেছেন অফিসার, অ্যাডভেঞ্চারার, এক্সপ্লোরার, তারা ওই রাস্তা দিয়ে তিব্বতে গেছেন, তারা সবাই কিন্তু বলেছে যে তারা ভারতের এলাকা থেকে তারা তিব্বতে গেছেন। এখন এটা হঠাৎ নেপালের দাবিটা কোথা থেকে আসে এটা একটু বোঝা একটু মুশকিল। একটা বিষয় এই প্রসঙ্গে আপনাকে জিজ্ঞেস করতে চাই। ভারতের ভেতর থেকে যতটা আমরা শুনতে পাচ্ছি এবং ভারত মনে করছে এটা নেপালকে কেউ উস্কাচ্ছে, চীনের প্রসঙ্গ আসছে আর কি। আপনার কাছে কি মনে হয় এর পেছনে আদৌ কোনো চীন রয়েছে? আমি জানি যে এরকম মন্তব্য ভারত থেকে করা হয়েছে। আমার এই মন্তব্য সমীচীন নয়। আমাদের ধরে নিতে হবে যে নেপাল যেটা বলছে তারা অ্যাকর্ডিং টু দেয়ার আন্ডারস্ট্যান্ডিং তারা নিজেদের স্বার্থে বলছে। আর যদি চীনের কথা বলেন তাহলে 1954 সালে ভারত আর চীনের মধ্যে তিব্বতের বাণিজ্য নিয়ে যে চুক্তি হয়, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট। তিব্বতের চীনের আধিপত্য খানিকটা স্বীকার করে নেওয়া ভারতের জন্য, সেখানে এই এলাকাটা ভারতের অংশ বলে ধরে নেওয়া হয়েছে। অর্থাৎ আপনি বলছেন যে চীন নিজেও স্বীকার করে নিয়েছে যে ওই এলাকাটা আসলে ভারতের, কারণ আমরা জানি যে ওই জায়গা দিয়ে বর্ডার ট্রেডও হচ্ছে ভারত এবং চীনের ভেতরে হচ্ছে। তারপরে আপনার তীর্থযাত্রীদের যাতায়াতের জন্য 1981 সালে চুক্তি হয়। আমি প্রথম গ্রুপের সঙ্গে ওই রাস্তা দিয়ে যাই। 1991 সালে বর্ডার ট্রেড আবার চালু হয়। কাজে চীনে আমি যতদূর দেখতে পাচ্ছি ঐতিহাসিকভাবে চীন সর্বদাই এটাকে ভারতের অংশ বলে। কিন্তু এটাও তো আপনি স্বীকার করবেন যে পরিস্থিতি, ভূ রাজনৈতিক পরিস্থিতি বদলাচ্ছে এখন, এবং সেই পরিস্থিতিতে আমরা সাম্প্রতিক সময়ে নেপালের ভেতরে চীনের অনেক প্রভাব দেখছি। দুই দেশের সম্পর্ক অনেক বেশি, এবং অনেকে বলে থাকেন যে নেপালকে সবসময় ভারত বাফার হিসাবে দেখেছে, সেটা আস্তে আস্তে সেটা ভেঙে যাচ্ছে বাফারটা। না, এটা একটা অভিমত, কিন্তু আমি এটাকে সম্পূর্ণ আমি মনে করি যে এটা নেপালের আভ্যন্তরীণ রাজনীতির ব্যাপার, যেখানে এখন যিনি যারা ক্ষমতায় আছেন তারা এই ব্যাপারটাকে উস্কে দিচ্ছেন। তার কারণ যেখানে আপনার ন্যাশনালিজমের প্রশ্ন আসে এখানে সবাই একমত হয়ে যায়। এইটা সমাধান কিভাবে দেখছেন? কারণ আপনি ন্যাশনালিজমের কথা বলছেন, ভারতে এখন যে সরকার আছে সেটাও একটা খুবই ন্যাশনালিস্টিক সরকার। এই সমাধান কিভাবে হবে তাহলে? সম্প্রতি গত 2-3 দিন নেপাল যে পদক্ষেপ নিয়েছে তারপরে এই সমস্যার সমাধান কঠিন হয়ে যাবে, এবং সেটা কি রাস্তা নেবে সেটা আমি বলতে পারছি না। They have made things extremely difficult.
দেব মুখার্জি, ভারতের সাবেক কূটনীতিক। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে, আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। করোনা ভাইরাসের ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যু এবং বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা নিয়ে বাংলাদেশে ফেসবুকে সবচেয়ে বেশি চর্চা চলছে আজ। এ নিয়ে ঢাকা থেকে আফরোজা নীলা। ধন্যবাদ শাকিল। সামাজিক মাধ্যমের আলোচিত খবরগুলো নিয়ে হাজির হয়েছি আমি আফরোজা নীলা। সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। নীলা, আজও করোনা ভাইরাস সংক্রান্ত খবরগুলো আলোচনার কেন্দ্রে। বিশেষ করে শনিবার রাতে মারা যাওয়া বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ করোনা ভাইরাস পজিটিভ ছিলেন। এই খবরটি নিয়ে নানান ধরনের উদ্বেগ এবং আলোচনা দেখা যাচ্ছে। হ্যাঁ তিতুমির, ধর্ম প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব নাজমুল হক সৈকত জানান যে মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়। আজ সকালে জানা যায় যে তিনি করোনা ভাইরাস পজিটিভ ছিলেন। এছাড়া গতকাল স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের স্ত্রীও মারা গেছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। এই মৃত্যুর খবর দুটিতে অনেকেই সামাজিক মাধ্যমে নিজেদের উদ্বেগ প্রকাশ করে প্রতিক্রিয়া জানাচ্ছেন। বাংলাদেশে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়লেও এ ধরনের মৃত্যুতে মানুষের মধ্যে উদ্বেগটা দেখা যাচ্ছে বেশি। তিতুমির, ঠিক বলেছেন নীলা। যেরকম মামুনুর রশিদ ভূঁইয়ার মন্তব্য, একজন মন্ত্রীও মরার আগে জানতে পারে নাই সে করোনায় মারা গেছে, আর দেশের সাধারণ মানুষের কি অবস্থা এটা বলার অপেক্ষা রাখে না। এস ইসলাম বলছেন সময় এসেছে শিক্ষা নেওয়ার, স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন করার। আর জিল্লুর রহমানের মন্তব্য, মসজিদে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য উনি যে কঠোরতা দেখিয়েছেন এটা ওনার ব্যক্তিগত প্রয়োজনে করেননি, সবার মঙ্গলের জন্য করেছেন। এটা এই মহামারীর সময় অবশ্যই প্রশংসনীয়। অন্যদিকে শামীম নামে একজনের মন্তব্য, প্রথমে লিখলো ধর্ম প্রতিমন্ত্রী বার্ধক্যজনিত কারণে মারা গেছে, তারপরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে, এখন আবার বলা হচ্ছে তার করোনা ভাইরাস ছিল। এত লুকোচুরি কেন? এদিকে প্রিন্স মাহমুদ ওয়ালি বলেছেন নাসিম সাহেবও করোনা পজিটিভ নিয়ে মারা গেছে, যে তথ্যটা গোপন করা হয়েছে। নীলা, আসলে এরকম নানান রকমের প্রশ্ন এবং সমালোচনা আসলে উঠছে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে। এছাড়া আমি রাফিজুল ইসলামের আরেকটা মন্তব্য পড়ছি। তিনি প্রশ্ন করেছেন 15 দিন আগেই তো বলছে নাসিম করোনায় আক্রান্ত, কিভাবে মৃত্যুর আগে তিনি করোনা নেগেটিভ হলেন? হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলো দেখা যাচ্ছে তিতুমির। তবে মোহাম্মদ নাসিমের মৃত্যুর পরে যে খবরটি নিয়ে ফেসবুক আজ সরগরম সেটি হলো প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদ নাসিমের মৃত্যু সংবাদের খবর প্রকাশিত হওয়ার পর অভিযুক্ত শিক্ষিকা তাকে ব্যঙ্গ করে ফেসবুকে একটি পোস্ট দেন বলে জানা যাচ্ছে এবং এই পোস্ট সামাজিক মাধ্যমে আলোচনা সৃষ্টি করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে করা একটি মামলায় ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে ওই শিক্ষিকাকে গ্রেফতার করা হয়। এ নিয়েও কিন্তু পক্ষে বিপক্ষে নানান মন্তব্য দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেমন বিবিসি বাংলার ফেসবুক পাতায় জাহিদ বিডি নামে একজন লিখেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত তেলবাজি করছেন। যদিও যেই শিক্ষিকা ব্যঙ্গ করেছেন তিনিও কাজটি ঠিক করেননি, কিন্তু তাই বলে তাকে গ্রেফতার করে ব্যঙ্গকারীদের আরো উস্কে দিচ্ছেন না তো। আরিফিন আরিফ, যে ভাষায় উনি পোস্ট দিয়েছেন সেখানে শিক্ষার ছাপ খুঁজে পাওয়া মুশকিল। তবে আব্দুল মনিম চৌধুরী মনে করেন গণতান্ত্রিক দেশ, মন্তব্য করার অধিকার সবার আছে। তবে মির্জা জুয়েল বলছেন তিনি ভয়ে কোনো কমেন্ট লেখা থেকে বিরত থাকেন। তার মন্তব্য অনেকটা এরকম, এই জন্যই ভয়ে কোনো কমেন্ট লিখি না, মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে যদি কোনোদিন বিদেশে পাড়ি জমাতে পারি তাহলে বিদেশে বসে থেকে দেশের বিভিন্ন নিউজ ফিডে কমেন্ট করব। তবে এটা লিখতে লিখতে কিন্তু তিনি আসলে মন্তব্য করেই ফেললেন নীলা। আচ্ছা, এদিকে আরেকটা বিষয় আছে আলোচনায়, সেটা হচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী করোনা ভাইরাস মুক্ত হয়েছেন। গণস্বাস্থ্য কেন্দ্রে উদ্ভাবিত র্যাপিড টেস্টিং কিট দিয়ে নমুনা পরীক্ষায় তার নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন তিনি। মোহাম্মদ নাসিমকে শেষ শ্রদ্ধা জানাতে বনানীও গিয়েছিলেন ডাক্তার জাফরুল্লাহ। তার এই খবরটি নিয়েও সামাজিক মাধ্যমে কিন্তু বেশ আলোচনা চলছে। তবে এই সব খবরের বাইরের একটি খবর এখন সামাজিক মাধ্যম জুড়ে বেশ শেয়ার হচ্ছে, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরটি। মুম্বাইয়ে বান্দ্রার নিজ বাড়ি থেকে তার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ জানা যায়নি। তার এমন মৃত্যুতে বলিউড তারকারা শোক প্রকাশ করছেন। অভিনেতা অক্ষয় কুমার যেমন টুইটারে লিখেছেন, এই খবরটি শুনে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন। নীলা, বলিউড তারকাদের পাশাপাশি তার অগণিত ভক্তও কিন্তু অবাক হয়েছেন এই খবরে। নানান মন্তব্য আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া জুড়ে। আহমেদ সাইফুর নামের একজন লিখেছেন, সুশান্ত তার ছিচড়ে মুভিতে দেখিয়েছে আত্মহত্যা সমাধান নয়, আমাদের বেঁচে থাকতে হবে এবং ফাইট করতে হবে। আর আজ সে
নিজেই সুইসাইড করলো। অন্যদিকে আব্দুল্লাহ ভুইয়ার মন্তব্য বিশ্বাসই হচ্ছে না। কয়েকদিন আগে ওনার ব্যক্তিগত ম্যানেজার মেয়ে বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এই দুটি ঘটনা একটার সঙ্গে অন্যটির সম্পর্ক থাকতে পারে। এই একই ধরনের মন্তব্য অনেকগুলো পড়েছে দেখা যাচ্ছে। তো এই ছিল সামাজিক মাধ্যমে আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আফরোজা নীলা। এখনকার প্রধান খবর, বাংলাদেশে করোনা ভাইরাস রেড জোনের বাসিন্দাদের অফিস করা লাগবে না, ওষুধ খাবার এলাকায় পৌঁছে দেওয়া হবে, সরকারি প্রজ্ঞাপন জারি। আর দিল্লিতে ভাইরাসের সংক্রমণ সামাল দিতে এখন শত শত রেলের কামরায় মেকশিফট হাসপাতাল হবে। আমাদের পরবর্তী অধিবেশন আজই বাংলাদেশে রাত 10:30, ভারতে 10টায় শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার এখনকার মতো এখানেই বিদায় চাইছি।